কখনো কি ভেবে দেখেছেন যে নৈতিকতার ধারণাগুলো আমরা পড়ি সেগুলো কিভাবে আমাদের চারপাশের আইন আর শাসন ব্যবস্থাকে গড়ে তোলে? বিসিএস পরীক্ষার জন্য নীতিবিদ্যা, সুশাসন এবং দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলো নিয়ে আমাদের আজকের এই বিশেষ পর্যালোচনায় সবাইকে স্বাগতম। চলুন সরাসরি আলোচনায় প্রবেশ করা যাক। আজকের আলোচনাটা আমরা কিভাবে সাজিয়েছি চলুন একবার দেখে নিই। প্রথমে আমরা নৈতিকতার একেবারে মূল ভিত্তিটা কি সেটা বোঝার চেষ্টা করব। এরপর আমরা ডুব দেব কয়েকজন প্রভাবশালী পাশ্চাত্য দার্শনিকের চিন্তার জগতে। সেখান থেকে আমরা দেখব এই দার্শনিক ধারণাগুলো কিভাবে সুশাসন আর আইনের বাস্তব জগতে প্রয়োগ হয়। সভ্যতা আর সংস্কৃতির মধ্যকার যে সূক্ষ্ম পার্থক্যটা আছে সেটাও পরিষ্কার করে নেব। আর সবশেষে পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি কিছু তথ্য আর বইয়ের তালিকা দিয়ে শেষ করব। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আচ্ছা, এই যে আমরা নীতিবিদ্যা বা এথিক্স বলি, এই জিনিসটা আসলে কি? যে কোনো বড় আলোচনার আগে এর ভিত্তিটা তো মজবুত করে নিতেই হবে, তাই না? সহজ কথায় নীতিবিদ্যা হল আদর্শের বিজ্ঞান। এটা সমাজে মানুষের আচরণকে কোন নীতিগুলো পথ দেখায় তার একটা কাঠামো। আর এর একটা মূল শর্ত হল ইচ্ছার স্বাধীনতা। মানে একজন মানুষ যদি নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাধীনই না হয়, তাহলে তার কাজে নৈতিক বিচার করাটা তো অর্থহীন হয়ে যায়, তাই না? এরপর আসি সততার কথায়। সততা মানে কিন্তু শুধু সত্যি কথা বলা না। এর মানে হলো আপনার কাজ আর আপনার ভেতরের নৈতিক নীতির মধ্যে কোনো ফারাক থাকবে না, বিশেষ করে তখন যখন আপনাকে কেউ দেখছে না। এটাই আসল সততার পরীক্ষা। এখন প্রশ্ন হলো, এই নৈতিক মূল্যবোধগুলো আসে কোত্থেকে? এর উৎস হলো আমাদের নৈতিক চেতনা বা মরাল কনসিয়াসনেস, মানে ঠিক বা ভুল বোঝার একটা সহজাত ক্ষমতা। এই মূল্যবোধগুলোই কিন্তু আমাদের আইন আর সামাজিক ব্যবস্থার মূল ভিত্তি তৈরি করে। কোনটা ঠিক কোনটা ভুল তা বুঝতে শেখায়, সহনশীল হতে শেখায়। এক কথায় বলতে গেলে আইন হলো নৈতিকতার লিখিত রূপ। মূল ধারণা তো আমরা পেয়ে গেলাম। এখন চলুন ইতিহাসের সেই সব সেরা চিন্তাবিদদের জগতে প্রবেশ করি, যাদের ধারণাগুলো আমাদের নীতিবিদ্যা আর শাসন ব্যবস্থা সম্পর্কে বোঝাপড়াকে একেবারে বদলে দিয়েছে। আমাদের যাত্রা শুরু হবে বার্ট্রান্ড রাসেলকে দিয়ে। তিনি ছিলেন একাধারে দার্শনিক এবং তুখোড় যুক্তিবাদী। তার কাজ গতানুগতিক চিন্তাকে চ্যালেঞ্জ করেছিল এবং আমরা যা জানি বলে ভাবি তা নিয়েও প্রশ্ন তুলতে শিখিয়েছিল। এই অসাধারণ অবদানের জন্যই কিন্তু তিনি ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। রাসেল বলতেন, দর্শন হল ধর্মতত্ত্ব আর বিজ্ঞানের ঠিক মাঝখানের একটা জায়গা। ধর্মতত্ত্বের ভিত্তি হল বিশ্বাস, আর বিজ্ঞান চাই ১০০% প্রমাণ। রাসেল দেখিয়েছেন যে কোনো কিছু সম্পর্কেই চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া প্রায় অসম্ভব। তার মতে আমাদের চিন্তাভাবনা সবসময় শুধু বুদ্ধি দিয়ে চলে না, এরও একটা সীমাবদ্ধতা আছে। এই যে একটা স্বাস্থ্যকর সংশয়বাদ, এটা আমাদের মনকে খোলা রাখতে সাহায্য করে। রাসেলের এই সংশয়বাদের জগৎ থেকে এবার আমরা চলে যাব ইম্যানুয়েল কান্টের কাছে, আধুনিক দর্শনের এক অবিচ্ছেদ্য নাম, যিনি আমাদের নৈতিক কর্তব্য সম্পর্কে ভাবার জন্য একটি অত্যন্ত শক্তিশালী কাঠামো তৈরি করে গেছেন। কান্টের মূল ধারণাটি হল শর্তহীন আদেশ বা ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ। নামটা শুনতে একটু কঠিন লাগলেও আইডিয়াটা কিন্তু বেশ সোজাসাপটা। এর মানে হল কিছু কাজ নৈতিকভাবে সব পরিস্থিতিতেই বাধ্যতামূলক, তার ফলাফল যাই হোক না কেন। যেমন সত্যতা, এটা একটা শর্তহীন নৈতিক আইন যা বলে কর্তব্যের জন্যই কর্তব্য পালন করতে হবে, অন্য কোনো লাভের আশায় নয়। এবার চলুন টাইম মেশিনে করে আমরা আরও পেছনে চলে যাই, প্রাচীন গ্রিসে। দেখা করব পাশ্চাত্য দর্শনের অন্যতম জনক সক্রেটিসের সাথে। তার মূল শিক্ষাটা কিন্তু খুব সহজ, কিন্তু ভীষণ গভীর একটা ধারণাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। সক্রেটিসের কাছে জ্ঞান আর নৈতিকতার সম্পর্কটাই ছিল আসল। তার বিখ্যাত উক্তি জ্ঞানই পুণ্য, এর মানে হল কেউ যদি সত্যি সত্যি জানে কোনটা সঠিক, সে সেটাই করবে। তিনি বিশ্বাস করতেন মানুষ আসলে খারাপ কাজ করে জ্ঞান বা তিলুয়ালিকের অভাব থেকে, কোনো খারাপ উদ্দেশ্য থেকে নয়। সক্রেটিসের ছাত্র অ্যারিস্টটল আবার বিষয়টা একটু অন্যভাবে ভেবেছিলেন। তার সুবর্ণ মধ্যক বা গোল্ডেন মিনের ধারণাটি বলে যে নৈতিক আচরণ কোনো চরম পন্থায় নয়, বরং ভারসাম্যের মধ্যে থাকে। পুণ্য হল দুটো দোষের ঠিক মাঝখানের অবস্থান, একদিকে বাড়াবাড়ি অন্যদিকে ঘাটতি। যেমন ধরুন সাহস, এটা হটকারিতা আর ভীরুতার ঠিক মাঝখানের একটা সুন্দর অবস্থা। বেশ,
আমরা তো কিছু শক্তিশালী দার্শনিক ধারণা নিয়ে কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো এই সব ভারী ভারী আইডিয়া আমাদের বাস্তব জীবনে মানে সুশাসন বা আইনের ক্ষেত্রে কিভাবে কাজে লাগে। চলুন এবার সেই সংযোগটা খুঁজে বের করি। আমরা যখন সুশাসন বা গুড গভর্নেন্স নিয়ে কথা বলি তখন আসলে এর মানেটা কি দাঁড়ায়? বিশ্বব্যাংকের মতে একটা ভালোভাবে পরিচালিত সমাজের কাঠামো মূলত ৮টা পিলারের ওপর দাঁড়িয়ে থাকে। এই যে দেখুন, দায়বদ্ধতা, স্বচ্ছতা, আইনের শাসন, এগুলো কিন্তু শুধু বইয়ের পাতা থেকে তোলা কিছু শব্দ নয়। এগুলোই সেই ভিত্তি যা নিশ্চিত করে যে একটা সরকার তার জনগণের জন্য ঠিকঠাক কাজ করছে এবং একটা টেকসই উন্নয়নের পথ তৈরি হচ্ছে। আবারও একটু প্রাচীন গ্রিসের কথায় ফেরা যাক। প্লেটোর নেতৃত্ব নিয়ে একটা চমৎকার ধারণা ছিল। ভাবুন তো দুটো দেশের কথা। এক দেশে যদি একজন সত্যিকারের গুণী শাসক থাকেন, সেখানে আলাদা করে আইনের তেমন প্রয়োজনই হয় না, কারণ সেই শাসক নিজেই প্রজ্ঞা আর ন্যায়ের প্রতীক। কিন্তু একজন অমনোযোগী বা দুর্নীতিগ্রস্ত শাসকের অধীনে সেরা আইনগুলো কিন্তু কোনো কাজে আসে না। এখান থেকেই বোঝা যায় যে কায়াদার গুণাবলী কতটা জরুরি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা একটা চলমান যুদ্ধ, যা আইনি কাঠামোর ওপর ভিত্তি করেই চলে। এই টাইমলাইনটি বিশ্বজুড়ে এবং বিশেষ করে বাংলাদেশে নেয়া কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপকে তুলে ধরছে। এই পদক্ষেপগুলো আরও স্বচ্ছ আর দায়বদ্ধ একটা ব্যবস্থা গড়ে তোলার পথে এক একটা মাইলফলক হিসেবে কাজ করেছে। আচ্ছা, আমরা প্রায়ই সভ্যতা আর সংস্কৃতি শব্দ দুটো এক করে ফেলি, কিন্তু এ দুটো কি আসলেই এক জিনিস? চলুন এই সাধারণ বিভ্রান্তিটা একবারেই দূর করা যাক। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার আমাদের এটা বোঝার জন্য একটা খুব সহজ ফর্মুলা দিয়েছেন। সংস্কৃতি হল আমরা যা, আমাদের বিশ্বাস, মূল্যবোধ, শিল্পকলা, যেমন আমাদের পহেলা বৈশাখ উদযাপন, এটা আমাদের ভেতরের সত্তা। অন্যদিকে সভ্যতা হল আমাদের যা আছে, আমাদের প্রযুক্তি, আইন, পরিকাঠামো, যেমন ধরুন আমাদের মেট্রো রেল বা ইন্টারনেট ব্যবস্থা। এটা হলো আমাদের জীবনকে সাজানোর বাহ্যিক উপকরণ। তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা এখন চলুন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বই ও লেখকের তালিকা এক ঝলকে দেখে নিই। এটাকে একটা এসেনশিয়াল রিডিং লিস্ট বা অবশ্য পাঠ্য তালিকা হিসেবে ভাবতে পারেন, কারণ এই ক্লাসিক কাজগুলোই এই পুরো বিষয়ের ভিত্তি তৈরি করেছে। এই যে দেখুন, প্লেটোর দ্য রিপাবলিক থেকে শুরু করে অ্যারিস্টোটলের নিকোমেকিয়ান এথিক্স পর্যন্ত কিছু যুগান্তকারী বই আর তাদের লেখকের একটি তালিকা। এই তালিকাটির সাথে পরিচিত হওয়া কিন্তু খুব জরুরি, কারণ নীতিবিদ্যা ও দর্শন নিয়ে যে কোনো আলোচনায় এই বইগুলোর প্রসঙ্গ বারবার ঘুরে ফিরেই আসবে। আমাদের এই পুরো আলোচনার শেষে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা আধুনিক সিভিল সার্ভিস গড়ে তোলার জন্য আমরা কোন দর্শনের উপর সবচেয়ে বেশি নির্ভর করব? কান্টের সে কঠোর কর্তব্যবোধ, অ্যারিস্টোটলের ভারসাম্য খোঁজার নীতি, নাকি মিলের উপযোগবাদ? আজকের দিনের সরকারি কর্মকর্তাদের জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্রাচীন দর্শনগুলো আসলে কতটা প্রাসঙ্গিক? ভাবার মতো একটা বিষয়, তাই না?